তোকে না বলেছি আমাকে ম্যাম বলবি? বলতে পারবো না। ম্যাম বলে ডাকবি, না হলে তোর গলে এমন করে পড়বে না। আর কেবিনে এলি তো বলে এলি না কেন? সরি, আর এমন হবে না। মনে থাকে জানো। আর নাম ধরে ডাকবি না। হুম। এবার এই প্রোডাক্টগুলো তৈরি কর। তুমি বস, তুমি করো। আবার মালা কেন? গালে হাত দিয়ে গালে একটু ব্যথা অনুভব করলাম। আমাকে তুমি বললি কেন? আপনি বলবি। আচ্ছা। যা, এই প্রোডাক্টগুলো তৈরি করে নিয়ে আয়। হুম। আমি আমার ডেস্কে বসে কাজগুলো করতে লাগলাম। এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রাকিব হাসান। মা বাবাকে দেখেছি কিনা মনে নেই। আঙ্কেলের কাছ থেকে শুনেছি আমার মা আর বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর আমাকে ছেড়ে ওই দূর আকাশে চলে যায়। আঙ্কেল বলতে রাইসের বাবা। ওনার কাছ থেকে বড় হয়েছি। আমাকে নিজের ছেলের মতোই দেখে। আর রাইসা আমাকে দু চোখেও দেখতে পায় না সেই ছোট থেকে। প্রায় সপ্তাহে 2-3 দিন থাপ্পড় খাওয়া লাগে, আর অপমান তো আছেই। আন্টি মানে রাইসার মাও এমন ছিল, আমাকে দেখতে পারতেন না। আন্টি বেঁচে নেই, স্ট্রোক করে মারা যান। আল্লাহ তাকে যেন জান্নাত দেন, দোয়া করি। রাইসাকে ভালোবাসি, কিন্তু সাহস করে বলতে পারে না। অফিসের সব কাজ আমাকে দিয়ে করায়, আর নিজে বসে বসে সবসময় মোবাইল ফোন টিপে কাজ করতে লাগলাম। প্রোডাক্ট তৈরির কাজ লাঞ্চের আগে শেষ হলো, তাই উঠে লাঞ্চ করার জন্য ক্যান্টিনে গেলাম। তখন এই যে রাকিব সাহেব, এইদিকে আসেন। না থাক। আরে আসেন। আসি। রিমি যেই টেবিলে বসেছিল সেখানে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কি খাবেন? যা খাবেন তাই অর্ডার দেন। ওকে। এই ওইটার 2 প্লেট চিকেন বিরিয়ানি দেন তো। ওকে। ওইটা চলে গেল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? বলতে গিয়েও বললো না। সরি। ইটস ওকে। আপনার গার্লফ্রেন্ড নেই? এই এতিমের আবার গার্লফ্রেন্ড? এমন বলেন কেন? তো আর কি বলবো। কিছু না। ওইটার খাবার নিয়ে এলো, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে উঠে গিয়ে বিল আমি দিলাম। এটা কি হলো? কোনটা? আপনি বিল দিলেন যে? তো সমস্যা কোথায়? অনেক। আমি ডাকলাম, আমি বিল দিতাম। কোথাও লেখা আছে নাকি? তা না। ওখান থেকে আমি আমার ডেস্কে এসে ম্যামের কেবিনের সামনে গেলাম। ইয়েস। ম্যাম, প্রোডাক্টগুলো তৈরি। ওকে, রেখে যা। জি। ডেস্কে চলে এলাম। এখন কোনো কাজ নেই, তাই পাশে থাকা একটা ফাইল নিয়ে উল্টাতে লাগলাম। ডেস্কে বসে আছি তখন। এই, বাসায় যাবি না? জি। উঠে ব্যাগ নিয়ে নিচে গাড়ির কাছে চলে এলাম। গাড়িতে উঠলাম, রাইসা উঠলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। বাসায় চলে এলাম। রাইসা নেমে ভিতরে চলে গেল। আমিও গাড়ি পার্কিং করে ভিতরে গেলাম। আঙ্কেল বসে আছে, বসে বসে টিভি দেখছে। আঙ্কেলের পাশে গিয়ে বসলাম। দুপুরে ওষুধ খেয়েছো? হুম। আর একটু কথা বলে আমি আমার রুমে চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। দেখি রাইসা ফোন করেছে। কিরে, এ আবার ফোন দেয় কেন? কেটে দিয়ে রাইসার রুমের সামনে গেলাম। আমাদের রুম পাশাপাশি। আসতে পারি? আয়। জি বলেন, কেন ডাকলেন? তখন একটা গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। মারলেন কেন? তোকে তো বলার জন্যই ডাকছি, এত তাড়াতাড়ি করিস কেন? তাই বলে থাপ্পড় দেবেন? হুম। আর এখন কথা না বলে দেখ তো ল্যাপটপে কি সমস্যা হয়েছে। কোনো কিছু করতে পারছি না। জি। তারপর ল্যাপটপ নিয়ে ঠিক করে দিলাম। ল্যাপটপটা রেখে উঠে যেতে লাগলাম। তখনই। তোকে যেতে বলেছি? না। তাহলে যাচ্ছিস কেন? জি বলেন। এনে ফাইলগুলো নিয়ে যা। এগুলো তো আপনাকে দেখতে হবে, এগুলো আপনার কাজ। আরেকটা থাপ্পড় খাবি না, নিয়ে যাবি। আচ্ছা নিয়ে যাচ্ছি। ফাইলগুলো নিয়ে আমার রুমে চলে এলাম। এগুলো এখন আর খারাপ লাগে না, এখন এগুলো অভ্যাস হয়ে গেছে। রুমে এসে একটু মোবাইল ফোন গোতাগুতি করতে লাগলাম। কিছুক্ষণ টেপাটেপি করার পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফাইলগুলো নিয়ে বসলাম। বেশি না, 3টা ফাইল দেখা শেষ করে রাস্তার রুমের সামনে গিয়ে টোকা দিলাম। কে? আমি। ও, ভিতরে আয়। ভেতরে গেলাম। এই যে ফাইলগুলো দেখা হয়ে গেছে। এবার তোমার সাইন করলেই হবে। না সরি, আপনার সাইন করলেই হবে। ওকে, যা। রাইসার রুম থেকে আমার রুমে চলে এলাম। কিছুক্ষণ পর রাকিব, রাইসা, তোরা খেতে আয়। আঙ্কেলের ডাক শুনে খেতে আসলাম। রাইসাও আসলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে রেডি হয়ে আঙ্কেলকে বলে অফিসের দিকে রওনা হলাম। এই, একটু পার্কের দিকে চল তো। কেন? তোকে যেটা বলেছি সেটা কর।
পার্কের কাছে এলাম। তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। ওকে। রাইসা চলে গেল। আমি নামলাম দেখার জন্য কি করে। আমিও ভিতরে গেলাম। একটু এগিয়ে যেতে এক জায়গায় চোখ আটকে গেল। বুকের বাম পাশে একটু ব্যথা অনুভব করলাম। দেখি রাইসা আর একটা ছেলে বসে আছে খুব ক্লোজ হয়ে। আমি আর সহ্য করতে পারলাম না, আবার গাড়ির কাছে চলে এলাম। আয়নার দিকে খেয়াল করলাম, দুই চোখে পানি চলে এসেছে। মুছে নিলাম। মানুষের চোখ কত বোকা, এরা নিজের জন্য না অন্যদের জন্য কাঁদে। একটু পর রাইসা আসলো। চল। আবার গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আয়না দিকে তাকালাম, রাইসাকে দেখা যাচ্ছে। সে কত খুশি। রাইসার হাসি মাখা মুখখানি কত সুন্দর, যে দেখবে তার মন ভালো হয়ে যাবে। আমার বোকা মন ভালো হয়ে গেল। চেহারা মাশাল্লাহ, দুধে আলতা গায়ের রং। প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়ে যাবে। 5 মিনিট পরে অফিসে চলে এলাম। রাইসা চলে গেল, আমিও গাড়ি পার্কিং করে চলে এলাম। হাই, কেমন আছেন? ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার উনি কেমন আছে? কি যে বলেন না, পাবো কোথায়? আমার থেকে লুকিয়ে লাভ নেই। এভাবে সবাই একটু হাসাহাসি করলাম। তারপর কাজ করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। উঠে লাঞ্চ করলাম। এভাবে 1 সপ্তাহ চলে গেল। একদিন রাতে, চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তোমাদের একটা কথা বলার ছিল। কি? রাকিবের 22 বছর হয়ে গেছে আর তোমার 21 হয়ে গেছে। তো আমি চাই সামনে 2 তারিখ তোমাদের বিয়ে দিতে। আমি তো আঙ্কেলের কথা শুনে আকাশ থেকে পড়লাম। আঙ্কেল বলে কি? আব্বু, তুমি কি পাগল হয়েছো? আমি ঠিক আছি, আর আমি যেটা বললাম সেটাই হবে। আমি কখনোই এতিম ভিখারিকে বিয়ে করতে পারবো না। আমি তো একে 2 চোখেও দেখতে পাই না, আবার একে বিয়ে করব ভাবলে কি করে? আমি অন্য একজনকে ভালোবাসি। যেমন মা ছিল ঠিক তেমনই মেয়ে হয়েছে। আগামীকালকে তোদের বিয়ে হবে। রাইসা আর কোনো কথা বললো না, কাঁদতে কাঁদতে চলে গেল। আঙ্কেল, আপনি রাইসাকে মারলেন কেন? এটা কিন্তু ঠিক হয়নি। তুই চুপ থাক, অনেক বার বেড়েছে। আমি রাইসাকে বিয়ে করতে পারবো না। না করলে আমার মরা মুখ দেখবি। কি বলছেন? আমি করব, কিন্তু রাইসা কি রাজি হবে? সেটা আমি দেখব। রুমে চলে এলাম। আমি যদিও ভালোবাসি, কিন্তু রাইসা তো বাসে না। ও তো আবিরকে ভালোবাসে। জানি না কি হবে। এমনি তো আমাকে দেখতে পারে না। পরের দিন সকালে বসে আছি, তখন রাইসা আসলো। রাইসা এসেই আমি অবাক নয়নে তাকিয়ে আছি। বুঝতে পারলাম না মারলো কেন। মারলা কেন? তুই ভাবলি কি করে যে আমি তোর মতো এতিম ভিখারিকে বিয়ে করব? আমি কি করলাম? সব তো আঙ্কেল করলো। আমি জানি না তুই কেমন করে আব্বুকে বারণ করবি আর এই বিয়ে আটকাবি। আমার কিছু করার নেই, আঙ্কেল বলে দিয়েছে যদি বিয়ে না করি তাহলে আঙ্কেল মারা যাবেন। রাইসা কিছু বললো না, চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, জানি সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে। কোথায় যাওয়া হচ্ছে? অফিসে। যাচ্ছিস যা, দুপুরের সময় বাড়ি চলে আসবি। কেন? আমি বললাম তাই। আর যদি না আসিস তাহলে তোর জন্য এই বাসার দরজা বন্ধ। ওকে। আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। রাকিব শোন। বলেন। আর এটা কি ঠিক হচ্ছে জোর করে এমনভাবে বিয়ে দেওয়া? ঠিক ভুল আমাকে বোঝাতে আসিস না। তোকে কিছু কাজ দিচ্ছি, সেগুলো কর। বলেন। রাতে আমি রুমের ভিতরে দাঁড়িয়ে আছি, যেতে কেমন ভয় করছে। ভেতরে গেলে কি হবে বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এখানে বাইরে কেন? এমনি। যা। ভেতরে গেলাম। রাইসা বসে আছে, এমন নাই কোনো ঘোমটা। আগে যেরকম পোশাক থাকে এখনও সেই রকম পোশাক পরে আছে, মানে শাড়ি পরে নেই। আমি যাওয়া মাত্র বলল, শোন, আমাকে স্বামীর অধিকার দেখাতে আসবি না। আমার কাছে কখনোই স্ত্রীর অধিকার পাবি না। আব্বু যতদিনই বেঁচে থাকবে ততদিন শুধু অভিনয় করে যাবি। আব্বু মারা গেলে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি জানি এমনটাই হবে, তাই খারাপ লাগলো না। তবে চেষ্টা করব ওর মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করার। মনে থাকে যেন, যদি আব্বু জানতে পারে তাহলে তোর যে কি করবো আমি নিজেও জানি না। ওকে, আঙ্কেল জানবে না। না জানলেই ভালো। আর তুই এদিকে আসিস কেন? ঘুমাবো তাই। তোর তো সাহস কম নয়, তুই আমার সাথে ঘুমাবি? তুই সোফায় গিয়ে ঘুমা। আমার রুম, আমি কেন সোফায় গিয়ে ঘুমাবো? তুমি যাও। আমার কথা শুনে রেগে গেল আর আমার কাছে এসে, এতিম ভিখারি, তুই মনে হয় ভুলে যাচ্ছিস এটা আমার বাসা।
চুপ হয়ে গেলাম। চোখ দিয়ে নিজের অজান্তেই কখন পানি বের হয়ে গেল বুঝতেই পারলাম না। ন্যাকামি বাদ দিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। রাতে আবার ঘুমিয়ে থাকা অবস্থায় কিছু করিস না। তোদের মতো ছেলেদের আবার বিশ্বাস নেই। এইটুকু ভরসা রাখুন, আপনার কোনো ক্ষতি করব না। একটা বালিশ আর কম্বল দিন, তাহলেই হবে। এই নে। কম্বল আর বালিশ নিয়ে সোফায় চলে এলাম। তারপর শুয়ে গেলাম। শুতে কষ্ট হচ্ছে, কোনোদিন ঘুমায়নি তো তাই। আর চোখ দিয়ে তো পানি বের হচ্ছেই। মা বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটা হতো না। অনেক কষ্টে ঘুম আসলো। সকালে পানির জন্য ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রাইসা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবে ভেজালেন কেন? ইচ্ছে হয়েছে তাই। তাড়াতাড়ি ওঠ, আব্বু খাবার জন্য ডেকে গেল। কিছু বললাম না, আর কিছু বলতেও পারছি না, কারণ আমি যে এতিম ভিখারি ছোট লোক। রাইসা চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে এলাম। রাইসা আসলে, আমার জুতো জোড়া পরিষ্কার করে কাপড়গুলো ইস্ত্রি করে দে। হ্যাঁ আমি পারবো না, কাজের লোককে বলেন। কি বললি? আমার মুখে মুখে কথা বলিস? যেটা বলছিস সেটা কর, না হলে তোর কপালে অনেক দুঃখ আছে। আর আমাকে বিয়ে গোছাচ্ছিস? হ্যাঁ, এখন হাড়ে হাড়ে বুঝতে পারবি এই রাইসা চৌধুরী কি জিনিস। অনেক ভয় পেলাম। এমনিতেই যে অপমান অত্যাচার করে, এখন না জানি কি কি করবে। আচ্ছা করছি। হুম। তারপর জুতা পরিষ্কার আর কাপড় ইস্ত্রি করে দিলাম। তারপর অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর গাড়ির কাছে চলে এলাম। দাঁড়িয়ে আছি, দেখি ফারিয়াও আসলো। আমি তো দেখে বড়সড় একটা ক্রাশ খেলাম। কালো রঙের শাড়ি, নীল রঙের ব্লাউজ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, দেখতে যা লাগছে না। আমি তো হা হয়ে তাকিয়ে আছি। কখন যে ফারিয়া আমার কাছে এসেছে বুঝতেই পারিনি। এই ভিখারি, এভাবে কি দেখছিস? মন খারাপ হয়ে গেল। কিছু না। চল দাঁড়িয়ে না থেকে। গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম অফিসে। ফারিয়া চলে গেল। আমিও পার্কিং করে চলে এলাম। কি অবস্থা ভাই? ভালো, আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো তো ম্যামকে বিয়ে করলেন, তো বাসর রাত কেমন কাটলো? ভালো। কেমন ভালো আমি আর আল্লাহ জানেন। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এভাবে একটু গল্প করে কাজ করতে লাগলাম। অফিসে শাকিম ভাই ছাড়া আর কেউ জানে না যে আমাদের বিয়ে হয়েছে। আমি শাকিম ভাইকে শুধু ডেকেছিলাম। 2টা ফাইল নিয়ে ফারিয়ার কেবিনের সামনে গেলাম। পায়ের তো বাহানা মাত্র, আসল উদ্দেশ্য পারিয়াকে দেখার জন্য। এত অপমান করে তাও কেন জানি ভালো লাগে। বোকা মন বারবার ওরে দেখতে চায়। আসতে পারি? ইয়েস। ভেতরে গেলাম, গিয়ে বসে পড়লাম। তোরে বসতে বলছি? না। তাহলে আমার পারমিশন ছাড়া বসলি কেন? সরি। উঠে পড়লাম। আর যদি এমন হয় তাহলে তোর গাল লাল করে দেবো। সরি, আর এমন হবে না। কি জন্য এসেছিস? এই 2টা ফাইলে সাইন লাগবে। দে। ফাইল 2টো দিলাম। ফারিয়া সাইন করতে লাগলো আর আমি ফারিয়াকে দেখতে লাগলাম। এনে শেষ। ফাইল 2টা নিয়ে চলে এলাম আমি আমার ডেস্কে। বিকেলে বের হলাম অফিস থেকে, তারপর বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে যাচ্ছি, তখন রুম থেকে অনেক হাসির আওয়াজ আসে। বুঝলাম ফারিয়া মিনহাজের সাথে কথা বলছে। মিনহাজ ফারিয়ার বয়ফ্রেন্ড। মিনহাজ ছেলেটা একদম ভালো না। রুমের ভেতরে গেলাম। ফারিয়া হেসে হেসে কথা বলছে। আমি শুধু তাকিয়ে দেখলাম। মন খারাপ হয়ে গেল। এখন কত খুশি, সবার সাথে হেসে হেসে কথা বলে, শুধু আমার সাথে রেখে রেখে কথা বলে। আমার সাথে যদি একটু হেসে কথা বলতো তাহলে অনেক খুশি হতাম। এটা কখনো হবে কিনা জানি না। তারপর ঘুমিয়ে পড়লাম সোফায়। সকালে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। কিছুক্ষণ থেকে নিচে এলাম। দরজা খুলে যেই রুমে ঢুকতে যাব তখনই ফারিয়ার উপর পড়ে গেলাম। আর ফারিয়ার ঠোঁটের সাথে আমার ঠোঁট লেগে গেল। ফারিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর উঠে আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারল। থাপ্পড় 2টা এত জোরে মেরেছে যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না, তুই আমার উপরে পড়লি? আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? আমি তো রুমে যাচ্ছিলাম। নিজের ইচ্ছায় পড়লি, আবার বলছিস আমি ইচ্ছে করে পড়েছি নাকি? সর আমার সামনে থেকে। ধাক্কা দেওয়ার ফলে আমার মাথা দেয়ালের সাথে গিয়ে লাগলো আর কপালটা কেটে গেল। রক্ত বের হতে লাগলো। অনেক ব্যথা করছে। আর দেরি না করে ব্যান্ডেজ করে নিলাম। আমার রুমে ফার্স্ট এড বক্স আছে। চুপ করে রুমে বসে আছি, তখন খাবার জন্য ডাক পড়লো, তাই নিচে গেলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, রাকিব, তোর মাথায় কি হয়েছে? ব্যান্ডেজ কেন? বাথরুমে পড়ে গিয়েছিলাম। ফারিয়ার দিকে তাকিয়ে। দেখে শুনে চলতে পারিস না? বেশি কাটেনি তো? না, বেশি কাটে নাই। ঔষধ খেয়েছিস? না, খাওয়া দাওয়া করে খাবো। তাড়াতাড়ি খেয়ে নে।
এদের আদিক্ষেতা থেকে বাঁচি না। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম, তারপর ব্যথার ট্যাবলেট খেয়ে নিলাম। ফারিয়া আসলো। রুম থেকে বেরো, আমি চেঞ্জ করব। আমি তোমার স্বামী, থাকলে সমস্যা কি? বিড়বিড় করে কি বলছিস? কিছু না। বেরো বলছি। রুম থেকে বের হলাম, একটু পর রুমে আসলাম। ফারিয়া রেডি হওয়া শেষ। তাড়াতাড়ি আয়। আজ আমি যাব না, আপনি যান। কেন? ভালো লাগছে না। ওকে। ফারিয়া চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহ কেন আমাকে এতিম বানালো? আমি তো শুধু একটা ব্যবহারের পাত্র হয়ে গিয়েছি। জীবনে শুধু অপমান লাঞ্ছনা ছাড়া কিছুই পেলাম না। জড়িয়ে ধরে কাঁদার মতো কেউ নেই। একটা বন্ধু ছিল, কিন্তু ও চাকরির জন্য অন্য শহরে চলে গেছে। চোখ দিয়ে পানি বের হয়ে গেল, মুছে নিলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। দেখলে চুপ করে ছাদে দোলনায় বসে আছি। তখন কেউ ছাদে আসলো, দেখলাম ফারিয়া। তাই দোলনা থেকে উঠে গেলাম। জানি আর একটু বসে থাকলে অপমান করবে, তাই উঠে ছাদের এক কোণে দাঁড়ালাম। সন্ধ্যা হয়ে এলো, তাই সূর্যের দিকে তাকিয়ে থাকলাম। এখন সূর্য ডুববে। আমার এই দৃশ্যটা দেখতে ভালো লাগে, বিশেষ করে লাল আভাটা। মাগরিবের আজান হয়ে গেল, তাই ওযু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে রুমে আসলাম। ফারিয়া বিছানায় বসে আছে। আমি শার্ট চেঞ্জ করে অন্য শার্ট পরলাম, আর কিছু টাকা নিলাম। উদ্দেশ্য একটু শহরটা ঘুরে দেখব। অনেকদিন রাতে শহরটা দেখা হয়নি, তাই আর কি। কোথায় যাবি? একটু বাইরে। যা যা, তাও একটু শান্তিতে থাকতে পারবো। কথাটা একেবারে কলেজায় তীরের মতো গিয়ে লাগলো। আমি এতটা ওর বিরক্তর কারণ। রুম থেকে বের হয়ে রুমে চলে এলাম। বাসার বাইরে এসে এদিকে সেদিকে ঘুরতে লাগলাম। একটা রেস্টুরেন্টে গিয়ে চোখ আটকে গেল। দেখি মিনহাজ আর একটা মেয়ে বসে আছে, আর দুজনকে খাইয়ে দিয়েছে। আমি গিয়ে এক কোণে বসে পড়লাম, আর একটা ওদের পিক তুলবো ভাবছি, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি ফোন আনি নাই। যদি এগুলো পারিয়াকে বলে তা বিশ্বাস করবে না, বরং আমি আরও ওর চোখের সামনে খারাপ হয়ে যাব, আর সাথে থাপ্পড়ও খেতে পারি, আরও অনেক কিছু। আমিও হালকা কিছু খেয়ে বের হয়ে আসলাম, আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। এখন মনটা একটু হালকা লাগছে। রুমে এলাম, পারিয়া বসে আছে। আমি ওর কাছে গিয়ে বললাম, নেন, এগুলো আপনার জন্য। কিছু চকলেট আর একটা গোলাপ ফুল দিয়ে। পারিয়া আমার দিকে তাকালো, আমার কাছ থেকে নিল। আমি তো অনেক খুশি, কিন্তু নিয়ে আমার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল। তোর এগুলো আনার জন্য বলছি? আর এত ভালোবাসা দেখাতে আসিস না। তোর এই সামান্য জিনিস আমাকে পটাতে আসবি না, ঠিক আছে? শুনে রাখ, আমি কোনোদিন তোর মতো এতিম ভিখারিকে ভালোবাসবো না। যা ভাগ। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। সোফায় চলে এলাম, এসে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি বের হচ্ছে। 1 মাস পর রাতে শুয়ে আছি, ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তখন কথা বলার আওয়াজ আসে। ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা বাজে। পাড়িয়ার দিকে তাকালাম, দেখে শুয়ে আছে। তাহলে কথা কে বলে? সোফা থেকে উঠলাম, দেখি ফারিয়া ঘুমের ঘরে বিড়বিড় করছে। ওর কাছে গেলাম, গিয়ে, ফারিয়া, এই ফারিয়া। কোনো রেসপন্স নেই। কি হলো? কথা বলো। কোনো কিছুই বলছে না। ওর শরীরে হাত দিলাম, কাঁপা কাঁপা হাতে। শরীরে হাত দিতেই আটকে গেলাম। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি বালতিতে পানি নিয়ে আসলাম, তারপর একটা তোয়ালে ভিজিয়ে ওর মাথায় দিলাম। একটু পর ফারিয়া চোখ খুলল। কেমন লাগছে? শরীরটা ব্যথা করছে। কথা বলছে কিন্তু ভালোভাবে বলতে পারছে না। রুমে ওষুধ ছিল, ওগুলো নিয়ে বললাম, এই নেন, আর পানি নিন। এগুলো খেয়ে নিলে একটু পর জ্বর কম আসবে। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, না হলে সুস্থ হবেন না তো। না, ইচ্ছে করছে না। আরে খেয়ে নিন। হুম। পারিয়া বিছানা থেকে উঠতে লাগলো, কিন্তু ভালোভাবে উঠতে পারছে না। আমিও ধরছি না, যদি পরে অপমান করে, তাই। পারিয়া আমার দিকে তাকালো। এভাবে দেখেন কেন? একটু উঠতে সাহায্য কর। উঠতে সাহায্য করলাম। তারপর ওষুধ খেয়ে আবার শুয়ে গেল, আর পারিয়ার মাথায় তোয়ালে ভিজিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর পারিয়া ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুম এলো না। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকালে ডাক্তার ডাকলেন আঙ্কেল। ডাক্তার এলো। পারিয়াকে দেখে ডাক্তার আঙ্কেল কিছু ওষুধ লিখে দিল। ডাক্তার পরিচিত, আঙ্কেলের বন্ধু হয়। পারিয়া আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চাইছে। আঙ্কেল, আমি অফিসে যাচ্ছি, আপনি থাকেন। আচ্ছা, যা। খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে আসলাম। এই শোনো। অবাক হয়ে ফারিয়ার দিকে তাকালাম। সরি। ইটস ওকে। কোথায় যাও? অফিসে যাব। ও। রেডি হয়ে অফিসে চলে এলাম। কেমন জানি মনের মধ্যে খুশি খুশি লাগছে। আজ প্রথম
ফারিয়া তুমি করে বলেছে তাই, কিন্তু হঠাৎ এত পরিবর্তন হলে কেমন করে কে জানি। অফিসে চলে এলাম, রাতে বাসায় ফিরলাম। অফিস থেকে আসতে এত দেরি কেন? অফিসে শেষে একটা জায়গায় গিয়েছিলাম। ও আচ্ছা, রুমে গিয়ে বিশ্রাম নে। রুমে আসলাম। ফারিয়া বিছানায় হেলান দিয়ে বসে হেসে হেসে কথা বলছে। বুঝলাম এটা মিনহাজে আছে। মনটা খারাপ হয়ে গেল। পোশাক চেঞ্জ করে নিলাম। ওয়াশরুমে গিয়ে এসে দেখি ফারিয়ার কথা বলা শেষ। আজ এত দেরি যে? এমনি। ও এখন কেমন লাগছে? ভালো। ভালো থাকলেই ভালো। রুম থেকে বের হতে যাব তখন। কোথায় যাও? ছাদে। কেন? এমনি। আর কিছু বললাম না, বাইরে চলে এলাম। ছাদে এসে এক কোণে দাঁড়িয়ে আছি আর ভাবছি, না অনেক হয়েছে, আর এভাবে চলতে দিতে পারি না। তারিয়াকে মুক্তি দিয়ে দেব, তাতে আঙ্কেল যা বলবে বলুক। না, এটা কি ঠিক হবে? আঙ্কেল আমাকে ছোট থেকে বড় করেছে, ওনাকে কষ্ট দিয়ে কি ঠিক হবে? না, ঠিক হবে না। এগুলো ভাবছি, কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতেই পারলাম না। কিছুক্ষণ থেকে নিচে চলে এলাম। 2 দিন পর অফিসে পারি আর আমি বসে আছি, তখন কেউ দরজায় টোকা দিল। কাম। দেখি মিনহাজ এসেছে। মনটা খারাপ হয়ে গেল। এসে ফারিয়াকে জড়িয়ে ধরল। এমন দেখে মাথা গরম হয়ে গেল। উঠে মিনহাজের শার্টের কলার চেপে ধরলাম। তখনই আমার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। অবাক হয়ে তাকালাম। কুত্তার বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর সাহস কি করে হয় মিনহাজের কলার ধরার? এই 2 দিন তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি, তাই বলে তোর সাহস বেড়ে গেছে, তাই না? মাথা নিচু করে নিলাম। আবার ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে দিল। বের হয়ে যা, না হলে তোর কি করব নিজেও জানি না। ওখান থেকে চলে এলাম। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি বের হয়ে গেল। যে মেয়ে বয়ফ্রেন্ডের সামনে স্বামীকে থাপ্পড় মারতে পারে, সে কোনোদিন স্বামীর মূল্য দিতে জানবে না। না, অনেক হয়েছে। আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। আর 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমাকে দেখে সাকিম ভাই বলল, রাকিব ভাই, আপনার কি হয়েছে? চোখে পানি কেন? কিছু না, চোখে হয়তো কিছু পড়েছে। মিথ্যা বলেন কেন? আপনার গালে থাপ্পড়ের দাগ, তাও। আর কিছু বললাম না। ডেস্কে বসে আঙ্কেলের জন্য একটা চিঠি লিখলাম। তারপর অফিস থেকে বের হয়ে গেলাম। সাকিম ভাই বলছিল কি হয়েছে, কিন্তু তেমন কিছু বলি নাই। বাসার সামনে এলাম। ভেতরে যাব না। এই যে ছোট ভাই, শোনো। বলেন। এই কাগজটা বাসার মালিককে দিয়ে আসতে পারবে? পারবো, কিন্তু আপনি যাবেন না কেন? আপনি তো এই বাসায় থাকেন। একটু সমস্যা হয়েছে, প্লিজ দিয়ে আসো। ওকে, দেন। ধন্যবাদ ছোট ভাই। ছেলেটা চিঠি নিয়ে চলে গেল। আমি হাঁটতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে। গন্তব্য সিলেট। ওখানে রাশেদ মানে আমার একমাত্র বন্ধু থাকে। ওখানে একটা কোম্পানিতে চাকরি করে। ওর ওখানে থাকবো, আর ওরা ওখানে একটা চাকরির ব্যবস্থা করে দেখব। মোবাইল থেকে সিম কার্ড খুলে ভেঙে ফেললাম। এখন একটা সিম কার্ড থাকলো। এটা সিমের নাম্বার কেউ জানে না। ওইদিকে ছেলেটা কলিং বেলের চাপ দিতে লাগলো। কয়েকবার কলিং বেল বাজতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। বলেন। এই যে একটা চিঠি। কিসের? আর কে দিল? এ বাসায় একটা বাইয়ে থাকে না, উনি দিয়েছেন। আর বলেছেন আমি যেন চিঠিটা এই বাসার মালিকের কাছে পৌঁছে দিই। আচ্ছা, আমি যাই, আমার কাজ আছে। ছেলেটা চিঠিটা দিয়ে চলে এলো। কাজের লোক চিঠিটা নিয়ে আঙ্কেলের রুমে গেল। স্যার, আপনার একটা চিঠি আছে। আমার কাছে চিঠি কে দিল? একটা ছেলে এসে দিয়ে গেল। কিন্তু কে দিয়েছে সেটা বলে নাই। বলেছে স্যার। ছেলেটা বলল এটা রাকিব স্যার দিয়েছে। রাকিব কেন আমার কাছে চিঠি পাঠাবে? ওই বা কোথায়? জানি না স্যার। আচ্ছা দাও দেখি। আঙ্কেল চিঠিটা নিল, তারপর খুলে পড়তে লাগলো। কি লেখা আছে আপনারা পড়বেন না? চলেন আমরা পড়ি। আঙ্কেল, প্রথমেই ক্ষমা চাচ্ছি। আশা করি নিজের ছেলে ভেবে ক্ষমা করে দিবেন। জানি অনেক কষ্ট পাবেন, তাও আপনাকে ছেড়ে যেতে হচ্ছে। চাইতাম না, কিন্তু নিয়তি আমাকে যেতে বাধ্য করেছে। আপনার কাছে বিনীত অনুরোধ করছি, ফারিয়াকে কিছু বলবেন না, ওকে বকবেনও না এবং মারবেনও না। যদি মারেন তাহলে অনেক কষ্ট পাবো। প্লিজ আমার এই ছোটো চাওয়াটুকু রাখবেন, কারণ ফারিয়াকে অনেক ভালোবাসি। আমি সহ্য করতে পারছিলাম না ফারিয়ার অবহেলাগুলো আর অপমান, তাই ছেড়ে আসতে বাধ্য হলাম আপনাদেরকে। আমি বারণ করেছিলাম যে ফারিয়ার সাথে আমার বিয়ে দিয়েন না, কিন্তু আপনি কসম দিয়ে বাধ্য করেছিলেন বিয়ে করতে। আগে থেকে জানতাম ফারিয়া আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। এটা যেন শুধু আপনার দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। আমি 6 মাস পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, সাইন করে দিতে বলবেন। তারপর ফারিয়া যাকে ভালোবাসে
আপনি তার সাথেই বিয়ে দিয়ে দেবেন। অনেক কিছু বলা ছিল, কিন্তু এখানে লিখতে পারলাম না। প্লিজ ফারিয়াকে কিছু বলবেন না। বাবা মাকে দেখি নাই, শুধু আপনার মুখে শুনেছি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আপনাকে বাবার মতো দেখে আসি। আপনি অনেক ভালো মানুষ। ইচ্ছে করছিল না আপনাকে ছেড়ে আসতে, কিন্তু হাসতেই হলো। আমাকে ক্ষমা করবেন, চলে গেলাম এই শহর ছেড়ে। আর কখনো আসবো কিনা জানি না, আর আপনার সাথে দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু আপনাদের অনেক মনে পড়বে। ইতি রাকিব। আঙ্কেলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আর অনেক রেগেও গেলেন ফারিয়ার ওপর। আমি এখন বাসে বসে আছি। আঙ্কেল আমাকে ফোন দিতে লাগলো, কিন্তু বন্ধ বলছে। এভাবে অনেকক্ষণ ধরে দিতে লাগলো, কিন্তু বারবারই বন্ধ বলছে। বিকেলে ফারিয়া বাসে আসলো। ড্রয়িং রুমে আঙ্কেল রাগীভাবে বসে আছেন। ফারিয়া বাসার ভিতরে আসতেই ফারিয়া শোন। ফারিয়া একটু অবাক হলো এভাবে ঢাকাতে, আর একটু ভয়ও পেল। আব্বু এভাবে ডাকলো কেন, আর রেগে আছে কেন? এই এতিম ভিখারির বাচ্চা আবার বলে দেয়নি তো? ফারিয়া গুটি গুটি পায়ে আঙ্কেলের কাছে গেল। রাকিব কোথায়? কেন বাসায় নেই? বাসায় থাকলে কি তোকে জিজ্ঞেস করতাম? তাহলে জানি না কোথায় গেছে। এই নে, এটা পড়। চিঠিটা এগিয়ে দিয়ে। ফারিয়া চিঠিটা পড়ল। পড়া শেষ করে মনে মনে একটু খুশি হলো, কিন্তু আঙ্কেলের সামনে অভিনয় করে কান্না করে দিল। কান্না করিস কেন? তোকে একটা সত্যি কথা বলি, শোন। কি? তুই যে টাকা সম্পত্তি নিয়ে অহংকার করিস না, তুই কখনো চিন্তা করিস না এই সম্পত্তি কোনোদিন পাবি না, কারণ এগুলা সব রাকিবের বাবার টাকা সম্পত্তি। মানে তাহলে এগুলো কার? আমি রাকিবের বাবার কোম্পানির একজন ম্যানেজার ছিলাম এবং একজন ভালো বন্ধুও। তবে বিয়ে ছোট থেকে ঠিক করা হচ্ছিল, তাই তোদের বিয়ে দিয়েছি। রাকিবের বাবা আর মা গাড়ি অ্যাক্সিডেন্ট মারা যায়। রাকিবের বাবা হাসপাতালের বেডে শুয়ে আমার হাত ধরে বলেছিল, দোস্ত, আমি আর মনে হয় এই পৃথিবীতে বেশিক্ষণ থাকবো না। আমার একটা ইচ্ছা পূরণ করবি? বল, তোর সব ইচ্ছা পূরণ করব। তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিবি। এই টাকা পয়সা থাকলো না, সব কিছু বিয়ের পর বলবি এবং দিবি। কেন? তোরা যেটা বলছিস সেটা করবি। আর একটা কথা, আমার ছেলেকে কখনো কষ্ট দিস না, না হলে অনেক কষ্ট পাবো। কখনো কষ্ট পেতে দিব না। আমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে কিনা জানি না। রাকিবকে কখনো খুশি রাখতে পারি নাই। রাকিবকে নিয়ে আসার পর শুধু কষ্ট পেয়েছে। তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন তোর মা কষ্ট দিয়েছে, আর তোর মা মরে যাওয়ার পর তুই কষ্ট দিলি ছেলেটাকে। রাকিব বলেছে তাই তোকে কিছু বললাম না, না হলে তোর কি করতাম নিজেও জানি না। আর একটা কথা, যতদিন না রাকিবকে খুঁজে বের করতে পারবি ততদিন আমাকে আব্বু বলে ডাকবি না। আমিও ভুলে যাব তুই আমার মেয়ে। এখন যেতে পারিস। আঙ্কেল চোখ মুছলেন, তারপর ওনার রুমে চলে গেলেন। এবার সত্যি সত্যি ফারিয়া কাঁদতে লাগলো। আমি এদিকে বাসে বসে আছি। পাশের সিটে একজন মেয়ে বসেছিল, দেখতে মাশাআল্লাহ, মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো হুর। মেয়েটা বলল, মন খারাপ মনে হচ্ছে, জানতে পারি কেন? মেয়েটার দিকে তাকালাম, চুপ করে থাকলাম। বলতে ইচ্ছে না হলে বলিয়েন না। তেমন কিছু না, আপু আমার কথা মনে পড়ছে অনেক। ও, আপনি কি বাসা থেকে চলে আসছেন? চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কি হলো, কাঁদছেন কেন? আব্বু আমাকে কখনো দেখি নাই। সরি। ওকে, একটু পরে। আপনার নাম কি? জি, রাকিব। আপনার? মাইশা। কোথায় যাবেন? সিলেট। আপনি? আমি এখানে আমার ফুপির বাসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কি করেন, লেখাপড়া না জব? জব করতাম, একটু সমস্যার জন্য ছেড়ে দিয়েছি। ও, আমি আমাদের অফিস দেখাশোনা করি। এভাবে মায়ের সাথে কথা বলতে বলতে সিলেটে বিকেলে পৌঁছে গেলাম। মায়ের সাথে কথা বলে একটু ভালো লাগলো। মাইসা অনেক ফ্রি, সবার সাথে সহজে মিশে যেতে পারে। আমি নামলাম, মাইসাও নামলো। এখন কোথায় যাবেন? আমার এক বন্ধুর কাছে। ও, তখনই একটা গাড়ি এলো। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কিনা জানি না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমারও। আল্লাহ হাফেজ। মাইসা চলে গেল। রাশেদকে ফোন দিলাম, 2 বার রিং হতে রিসিভ করলো। কোথায় তুই? তুই কোথায় আছিস এটা বল। আমি তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু তুই কোথায়? 2 মিনিট দাঁড়া, আমি আসছি। ওকে, দাঁড়িয়ে আছি। একটু পর রাশেদ আসলো। রাশেদ এসে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। কি রে, কেমন আছিস? ভালো, তুই? এখন একটু ভালো। কিছু খেয়েছিস? না, এখনো কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টে চল, কিছু খাবি। চল তাহলে। রেস্টুরেন্টে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে রাশেদ যেখানে সেখানে চলে আসলাম।
রাশেদ এখানে একাই থাকে চাকরির জন্য, বিয়ে করেনি, তবে আগামী মাসেই বিয়ে করবে। এবার বল কি হয়েছে? রাশেদকে সব কিছু বললাম, তারপর চোখের পানি মুছলাম। কাঁদিস না, এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাম। জানি ভোলা অসম্ভব, কিন্তু চেষ্টা করলে হয়তো পারবি। আচ্ছা, তুই একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি তোর অফিসে? বেকার থেকে তো কোনো লাভ নেই। বসকে বলে দেখি। আচ্ছা দেখ। ফ্রেশ হয়ে নে, আজ থেকে পাশের রুমটা তোর। তারপর গোসল করলাম, গোসল করে রাশেদের পোশাক পরলাম। আমি তো কিছু নিয়ে আসিনি, তাই রাশেদ ওর বসকে ফোন দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাশেদ বলো। স্যার, অফিসে কি কোনো পোস্ট ফাঁকা আছে? আচ্ছা, কেন? আমার একটা বন্ধু চাকরি খুঁজছিল আর আমাকে বলল, তাই আপনার কাছে ফোন দিলাম। ওকে, আগামীকাল অফিসে এসো, তখন দেখবো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতে চল মার্কেট থেকে ঘুরে আসি। কেন? আরে আমি তো কোনো পোশাক নিয়ে আসি নাই, তাই কিছু পোশাক কিনবো। আগামীকাল চল। আরে এখন চল তো। চল তাহলে, টাকা আছে কিছু। দাঁড়া, আমি কিছু টাকা নিয়ে নিই। দুজন মিলে বের হয়ে গেলাম। তারপর একটা সিএনজি নিয়ে শপিং মলের সামনে চলে এলাম। কিছু পোশাক কিনে ডিনার করে বাসা চলে এলাম। ওইদিকে পারিয়া বারবার সোফার দিকে তাকাচ্ছে। পারিয়া হঠাৎ কি মনে করে আমার ফোনে ফোন দিল, কিন্তু বন্ধ বলছে। কয়েকবার ফোন দিল, কিন্তু বারবারই বন্ধ বলল। আজ রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমি অনেক বড় অন্যায় করেছি। জানি না রাকিব কোনোদিন ক্ষমা করবে কিনা। ওর শুধু কষ্ট অপমান করে এসেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাকিব কি আমায় ক্ষমা করবে? যদি না করে তাহলে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। না না, রাকিবকে খুঁজে বের করে ওর কাছে ক্ষমা চাইতে হবে, যে করেই হোক। ফারিয়ার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ফারিয়া চোখের পানি মুছে নিল। ফারিয়ার ফোন বেজে উঠল। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলো। ফারিয়া রিসিভ করতেই মিনহাজ বলল, কি ব্যাপার, ফোন ধরতে এত দেরি কেন? এমনি। মন খারাপ মনে হচ্ছে আর কান্নাও করছো মনে হয়। তেমন না। তাহলে তোমার গলা এমন শোনাচ্ছে কেন? মন খারাপ তাই। ফারিয়া আর মিনহাজ আর কিছুক্ষণ কথা বলার পর রেখে দিল। আমি বিছানায় শুয়ে আছি, তখন ফারিয়ার কথা মনে পড়ল। মনে পড়তেই চোখের নোনা পানিগুলো গাল বেয়ে বালিশে টপ টপ করে পড়তে লাগলো। না, ওর কথা আর মনে করা যাবে না। ওকে যেমন করে হোক ভুলতেই হবে, ভুলে যেতে হবে ফারিয়া নামে কেউ ছিল। কিন্তু ভুলতে পারবো কি? না, পারবো না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনেই নেই। সকালের দিকে আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে গেল। উঠে ওয়াশরুমে গিয়ে অজু করলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রাশেদও ঘুম থেকে উঠে গেছে। কিরে, নামাজে যাবি নাকি? যা তাহলে, তাড়াতাড়ি অজু করে আয়। রাশেদ অজু করে এলো। তারপর দুজন মিলে একসাথে নামাজ পড়তে গেলাম মসজিদে। নামাজ পড়ে দুজন একসাথে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। তুই রুমে যা, আমি রান্না করি। চল, আমিও সাহায্য করি। থাক, তুই রুমে যা। ওকে। রুমে এলাম। বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম ছাদের উপর থেকে একটু ঘুরে আসি। রুম থেকে বের হয়ে রান্নাঘরের সামনে গিয়ে বললাম, দোস্ত আমি ছাদে গেলাম। যা। ছাদে এলাম। বিল্ডিংটা 5 তলা, রাশেদ 4 তলায় থাকে। এখানে সবাই ভাড়াটিয়া। এই বাসার মালিক অন্য জায়গায় থাকে। সূর্যের লালাভা দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছে, সাথে গাঁদা ফুলের সুবাস আসছে। এই মুহূর্তটা খুব ভালো লাগছে। মনের ভেতর ফ্রেশ হয়ে গেল। কোথায় গাঁদা ফুল আছে দেখার জন্য মাথা ঘুরালাম। দেখলাম ছাদের এক কোণায় কিছু ফুলের গাছ আছে, সাথে গাঁদা ফুলের গাছও আছে। গাছগুলোর কাছে গেলাম, গিয়ে দেখতে লাগলাম অনেক রকমের ফুল গাছ আছে, গোলাপ, গাঁদা, দুব্র ইত্যাদি। এগুলো চিনি না। তখনই কেউ মেলি কণ্ঠে বলল, আরে কে আপনি, এভাবে কি দেখছেন? পিছনে ঘুরে দাঁড়ালাম। দেখি একটা মেয়ে, মনে হচ্ছে কোনো পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি রাকিব, রাশেদের বন্ধু। ও, আমি মাসুরা। আপনার বাসা কোথায়? ঢাকা। ও, এখানে কি জবের জন্য এসেছেন? দেখলাম আরও 3টি মেয়ে এলো। তখনই ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখি রাশেদ। রিসিভ করলাম। বল। বাসায় আয়। আচ্ছা যাই। ওকে। বাসায় আসলাম, আর ওই 3টা মেয়ে মাসুরের কাছে গিয়ে বলল, কি রে, মাসুরা ছেলেটা কে?
রাশেদ ভাইয়ের বন্ধু। ছেলেটা একদম জোস। নজর দিবি না বলে দিলাম, না হলে চোখ উঠিয়ে নেব। বাবা, প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিস নাকি? একদম ফিদা হয়ে গেছি। যদি ছেলেটার গার্লফ্রেন্ড থাকে তাহলে? তখন অন্য এক মেয়েকে বলল, তাহলে আর কি, প্রেম করার আগেই ছ্যাঁকা খাবে। একদম হাসবি না। ওইদিকে ফারিয়া ঘুম থেকে উঠে সোফার দিকে তাকালো, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। ফারিয়ার মনে পড়লো আগের দিনগুলোর কথা। আমাকে পানিতে ভিজিয়ে ঘুম থেকে ওঠাতো, অনেক অপমান করতো। আর আজ ফারিয়া মন খারাপ করে বসে থাকলো। তখন ফারিয়ার রুমের দরজায় কাজের লোক টোকা দিল। কে? আপা, নাস্তা করবেন না? যা, আমি ফ্রেশ হয়ে আসছি। কাজের লোক চলে গেল। ফারিয়া আরেকটু বসে থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। আব্বু কোথায়? সাহেব খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেছে। কি? কেন? আপনি জানেন কি হয়েছে? তখনই ফারিয়ার গতকালের কথা মনে পড়ল। ওর চোখে কোণে পানি জমা হয়ে গেল। আপা বসেন, খেয়ে নেন। ফারিয়া হালকা খেয়ে উঠে চলে গেল, গিয়ে কান্না করে দিল। আর নিজে নিজে বলতে লাগলো, আর নিজেকে ধিক্কার দিতে লাগলাম। এগুলো আমারই কর্মের ফল। আজ রিজের আব্বু আমার সাথে কথা বলছে না, বা আমার সাথে খাবার পর্যন্ত খাচ্ছে না। আমি খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর রাশিদের অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। কি রে, তোর হলো? হয়ে গেছে, চল। রাশেদ আমার দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। কি রে, এভাবে হাঁ করে তাকিয়ে আসিস যে? তুই কি চাকরির জন্য যাচ্ছিস না মেয়ে পটাতে? এমন বলছিস কেন? দোস্ত, তোকে দেখে সেই লাগছে, একদম পুরো সিনেমার হিরোদের মতো লাগছে। কি যে বলিস না। সত্যি তোকে এই পোশাকে সেই লাগছে। হয়েছে হয়েছে, আর পাম দেওয়া লাগবে না, এখন চল। কোথায় পাম দিলাম? যা সত্যি তাই বললাম। আরে যাবি না এখানে থাকবি? তোর অফিসে যেতে কিন্তু দেরি হয়ে যাবে। চল। বাসা থেকে বের হয়ে রাস্তার কাছে আসলাম। এ মামা যাবেন? উঠেন। তারপর রিক্সা উঠে রাশেদের অফিসের কাছে আসলাম। রাশেদের রিক্সাওয়ালাকে ভাড়াটা দিল। তারপর অফিসের ভেতরে চলে এলাম। অফিসটা 2 তলা। রাশেদের সাথে উপরে চলে এলাম। রাশেদ একটা কেবিনের সামনে গিয়ে টোকা দিয়ে বলল, আসতে পারি স্যার? কাম। রাশেদ আর আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে তো অবাক, দেখি মাইশা বসে আছে। মাইশার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটাকে? জি স্যার, ওর নাম রাকিব। রাশেদ বলার আগেই মাইশা বলল। রাশেদ মাইশার দিকে অবাক হয়ে তাকালো, আমিও তাকালাম। কি রাসু সাহেব, এভাবে অবাক হয়ে তাকালেন যে? ম্যাম, ওর নাম জানলেন কেমন করে? আমি যখন ঢাকা থেকে আসছিলাম তখন ওনার সাথে পরিচয় হয়েছিলাম। ও বস রাশেদ আর মাইশা ম্যামের কথা শুনলেন, তারপর বললেন, এর চাকরির জন্য কি বলছিল? জি স্যার। আব্বু, চাকরিটা দিয়ে দাও। তোমার কাগজপত্র দাও। রে, আমার কাছে তো কিছুই নেই জাতীয় পরিচয়পত্র ছাড়া। তাই আমি রাশেদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, দোস্ত, আমার কাছে তো জাতীয় পরিচয়পত্র ছাড়া কিছুই নেই, সব তো আঙ্কেলের বাসায়, এখন কি করব? সেটাই তো। তাই আমি বললাম, স্যার আমাকে ক্ষমা করবেন, অকারণে আপনার সময় নষ্ট করলাম। আমার কাছে জাতীয় পরিচয়পত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র নেই, সব ঢাকাতে আছে। সরি, যাই তাহলে। ও, পরে ঢাকা থেকে এনে দিয়ে দিবা। সরি ম্যাম, আমার পক্ষে ঢাকা যাওয়া সম্ভব নয়। কেন? অনেক সমস্যা আছে। সরি স্যার, তাহলে যাই। ওকে। রাশেদের আমি চলে আসতে লাগলাম। দরজার কাছে আসতেই বস বলল, ওকে। পেছনে ঘুরলাম। জি স্যার, বলেন। দাঁড়াও, এখানে এসো। জি। আবার কাছে গেলাম। তোমাকে চাকরিটা দেওয়া হলো। ধন্যবাদ স্যার। তোমার উপর ভরসা করে আর আমার মেয়ের কথা শুনে চাকরিটা দিলাম। আমি মাইশার দিকে তাকালাম। মাইশা মুচকি হাসলো। ধন্যবাদ ম্যাম। আর ধন্যবাদ স্যার আমাকে এরকম বিশ্বাস করার জন্য। তুমি যেহেতু ভালো সেহেতু তোমার বন্ধু ভালো হবে, কারণ ভালোর পাশে যে কেউ থাকলে সে ভালো হবে, আর খারাপের পাশে খারাপ থাকলে খারাপ হবে, এটা নিয়ম। ধন্যবাদ স্যার, ইনশাল্লাহ আপনার ভরসা কখনো ক্ষুণ্ণ করব না। আর ধন্যবাদ ম্যাম। ওকে, কখন থেকে জয়েন করবা? আজ থেকে স্যার। ওকে, আমি আর অফিসে আসবো না, এখন থেকে আমার মেয়ে দেখাশোনা করবে। কেন স্যার? বয়স হয়ে এলো আর অনেক তো কাজ করলাম, তাই ভাবলাম এখন একটু বিশ্রাম নেব, ছাড়দেরকে একটু ঘুরে ফিরে দেখবো। আর মাইশাকে তো দায়িত্ব নিতে হবে, তাই না? আমার তো কোনো ছেলে নেই যে সে এগুলো দেখাশোনা করবে।
তা যাই হোক, আমাকে যেভাবে সাহায্য করছো আশা করি আমার মেয়েকেও করবা। জি স্যার। রাশেদ, যাও তোমার পাশের কেবিনটা দেখিয়ে দাও। জি স্যার। আর রাকিব কোনো সমস্যা বা বুঝতে পারলে রাশেদকে বলবা, ও সব কিছু দেখিয়ে দেবে। জি স্যার। আমাকে আবার কি দেখিয়ে দিবে? বরং আমি রাশেদকে দেখিয়ে দিতে পারবো। বসের কেবিন থেকে বের হয়ে এলাম। বস তো আর জানে না যে আমার কাজে একসময় একটা কোম্পানি চলতো। তারপর কেবিনে চলে এলাম। আজ প্রথম দিন, তাই তেমন কোনো কাজ নেই। বিকেলে আমি আর রাশেদ বাসায় চলে এলাম। কিরে, প্রথম দিন কেমন লাগলো? অনেক ভালো। তাহলে তোর সাথে বাসে আসা মেয়েটা মাইশা ম্যাম ছিল? আমি কি জানতাম তোর অফিসে বসের মেয়ে এই মাইশা ছিল? তাও ঠিক। আচ্ছা যাই হোক, চল এখন ছাদ থেকে ঘুরে আসি। চল। ছাদে চলে এলাম। দেখি মাসুরা আর তার সাথে 3টা মেয়ে আছে। মাসুরার পাশে একটা মেয়ে মাসুরার কানের কাছে গিয়ে বলল, তোর ক্লাসে এসেছে। হুম। আমি আর রাশেদ ছাদের এক কোণে এসে দাঁড়ালাম আর চারদিকটা দেখতে লাগলাম। পেছন থেকে কেউ বলল, হাই। আমি আর রাশেদ পেছনে ঘুরলাম। দেখি মাসুরা। হ্যালো, কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনি কেমন আছেন? আমাকে উদ্দেশ্য করে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাসায় কে কে আছে? কি হলো? ওর আপন বলতে তেমন এই পৃথিবীতে কেউ নেই। সরি। পেছনে ঘুরে আবার বাইরে দেখতে লাগলাম। সরি বললাম তো। ইটস ওকে। তাহলে ওই দিকে ঘুরলেন কেন? এমনি ভালো লাগছে না। ও। মাসুরা একটু মন খারাপ করলো। ওর কথা কিছু মনে করিয়েন না, একটু পার্সোনাল সমস্যায় আছে, তাই এমনভাবে কথা বলছেন। না হলে সবার সাথে ফ্রি। সকালে তো ভালোভাবে কথা বললে। সকালে আপনাদের পরিচয় হয়েছে। হালকা। ও। মাসুরা চলে গেল বাকি ওই মেয়েদের কাছে। তখন একটা মেয়ে বলল, কি রে, তোর ক্রাশ তো তোর সাথে কথাই বললো না। ক্রাশের কোনো কারণে মুড অফ? ও। আর কিছুক্ষণ থেকে নিচে এসে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়া শেষ করে, কি রে এখন কি করবে? চল কিছুক্ষণ ঘুরে বেড়াই। ওকে চল। ঘোরাঘুরি একেবারে এসে নামাজ পড়ে বাসায় আসলাম। তুই রুমে যা, আমি রান্না করি। চল আমিও যাই। আরে না, তুই রুমে যা। আরে চল তো। আচ্ছা চল তাহলে। দুজন মিলে একসাথে রান্না করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে যে যার মতো রুমে চলে এলাম। রুমে শুয়ে আছি, কিছু ভালো লাগছে না। আগের কথাগুলো মনে পড়ে গেল। নিজের অজান্তে কখন যে চোখের নোনা পানিগুলো বের হয়ে গেল বুঝতেই পারলাম না। ওইদিকে ফারিয়া বারবার সোফার দিকে তাকাচ্ছে আর চোখের পানি ঝরাচ্ছে আর এক গভীর চিন্তায় ডুবে আছে। হঠাৎ ফারিয়ার ফোনটা বেজে উঠল, কিন্তু ফারিয়ার সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। বেজে যাচ্ছে তো বেজেই যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝতে পারলো যে তার ফোন বাজছে, তাই রিসিভ করলো। ওপাশ থেকে মিনহাজ বলল, এতক্ষণ লাগে ফোন ধরতে? কি বলবা বলো? কি ব্যাপার, তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? বুঝতে পারছি, তুমি এখনো রাকিবের সাথে। কি বলতে যাচ্ছ? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। কি আজে বাজে কথা বলছো? আমি ঠিকই বলছি। তোমার তো মনে হয় বাসর হয়ে গেছে। ছি, তুমি এমনটা ভাবতে পারলে? সব মেয়েরাই ভুলে যায় স্বামী পেয়ে। মিনহাজ! চিৎকার দিয়ে লাভ নেই। বাই। মিনহাজ ফোনটা কেটে দিল। হ্যালো হ্যালো। ফারিয়া আবার ফোন দিল, কিন্তু মিনহাজ রিসিভ করলো না। কয়েকবার দিল, কিন্তু রিসিভ করলো না। আমার সাথে এমন কেন হচ্ছে? আর সে মুখ গুজে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি এপাশ ওপাশ করছি, যেন আজ ঘুম আসতেই চাইছে না। প্রায় ঘন্টাখানেক পর ঘুম আসলো। পরের দিন সকালে যাই, মিনহাজের অফিস থেকে ওর সাথে রাগ ভাঙিয়ে আসি। ফারিয়া হালকা কিছুকে গাড়ি নিয়ে বের হলো মিনহাজের অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মিনহাজের অফিসের কাছে চলে গেল। ফারিয়া যখন মিনহাজের কেবিনে ঢুকতে যাবে, তখন দারোয়ান বাধা দিল। কোথায় যাবেন? মিনহাজের ক্যাবিনে। স্যার এখন একটা মিটিংয়ে ব্যস্ত আছেন। কিন্তু ফারিয়া বারণ শুনল না। মিনহাজের কেবিনে ঢুকে গেল। ভিতরে গিয়ে তো ফারিয়ার মাথায় বাজ পড়ল। মিনহাজ একটা মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে আর লিপ কিস করছে। মিনহাজ ফারিয়াকে দেখে মেয়েটাকে ছেড়ে দিল। ফারিয়া তুমি এখানে? ফারিয়া কোনো কথা না বলে মিনহাজের কাছে গিয়ে ঠাস ঠাস করে, ছি, তুমি এত খারাপ! আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? আমার সাথে প্রেম করো আর অফিসে অন্য মেয়ের সাথে ফুষ্টি নষ্টি করো? আমাকে মারার তোকে কি অধিকার দিয়েছে? আমি তোকে কখনো ভালোবাসিনি, তোকে
শুধু ভোগ করে ছেড়ে দিতাম, ব্যাস। আমাকে খারাপ বলছিস, আর তুই নিজে কি রাকিবের সাথে কি কি করেছিস মনে নেই, আর আমাকে খারাপ বলছিস? যা, দূর হ। ধাক্কা দিয়ে ফারিয়া টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। ফারিয়া উঠে মিনহাজের কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। গিয়ে গাড়িতে উঠে কান্না করতে করতে গাড়ি চালাতে লাগলো। এমনভাবে গাড়ি চালাচ্ছে যে কখন মাঝরাতে এসেছে তার খেয়ালই নেই। হঠাৎ একটা ট্রাক এসে ফারিয়ার গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়। ফারিয়ার গাড়ি কিছু দূরে ছিটকে পড়ে যায়। ফারিয়া বাজেভাবে অনেক জায়গায় কেটে যায় আর মাথাটা ফেটে যায়। ফারিয়ার চোখ ঝাপসা দেখতে লাগে, আর ফারিয়ার চোখের সামনে আঙ্কেল আর রাকিবের ছবি ভেসে উঠল। আব্বু, রাকিব, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি মনে হয় আর বাঁচবো না। ফারিয়া বলল, তারপর জ্ঞান হারিয়ে ফেলল। চারদিকে মানুষজন জমা হয়ে গেছে। ফারিয়াকে কয়েকজন ট্রেনে বের করলো। তারপর আর তারা দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ফারিয়ার অবস্থা দেখে তাড়াতাড়ি আইসিইউতে নিয়ে গেল। একজন আঙ্কেলের কাছে ফোন দিল। ফারিয়া বা আঙ্কেলকে সে চেনে। আঙ্কেল রিসিভ করলেন। কে? তাড়াতাড়ি এই হাসপাতালে আসেন, আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আঙ্কেল লোকটার কথা শুনে আঙ্কেলের চারদিক ঘুরতে শুরু করলো। হাত থেকে ফোনটা পড়ে গেল। আঙ্কেল আর দেরি না করে গাড়ি নিয়ে চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। তারপর আইসিইউর সামনে চলে এলেন। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। দোস্ত, অবস্থা অনেক খারাপ। আমার যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। ফারিয়ার অবস্থা কেমন? আঙ্কেল কেঁদে দিলেন আর সেখানে বসে পড়লেন। ডাক্তার আঙ্কেলকে ধরে ওঠালো। দেখ, ভেঙে পড়িস না, আল্লাহর উপর ভরসা রাখ, আর আল্লাহর কাছে দোয়া চা যেন ফারিয়া ঠিক হয়ে যায়। ডাক্তার আঙ্কেলকে ধরে পাশের সিট ছিল ওখানে বসালো। কাঁদিস না, না হলে তুই অসুস্থ হয়ে পড়বি। ডাক্তার আঙ্কেল চলে গেল। হে আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচিয়ে দাও। যদি ফারিয়ার কিছু হয়ে যায় তাহলে আমি একা হয়ে যাব। আর এদিকে কেবিনে বসে আছে। তখন একটা ছেলে বলল, গতকাল জয়েন করেছি, আমি রাকিব। এভাবে সাকিবের সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর কাজে মনোযোগ দিলাম। 2 দিন পর ফারিয়ার জ্ঞান ফিরল। তোর জ্ঞান ফিরেছে মা? আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। এভাবে কাঁদিস না আর কথা বলিস না, এতে ফারিয়ার সমস্যা হবে। আপু, আমাকে ক্ষমা করে দাও, অনেক ভুল করে ফেলেছি। সত্যিকারের ওটা ভালোবাসা বুঝতে পারি নাই। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আপু, রাকিব কি আমাকে ক্ষমা করবে? এখন কথা বলিস না, ফারিয়ার ব্রেনে চাপ পড়বে, এতে বড় কোনো সমস্যা হতে পারে। ডাক্তার আঙ্কেল ফারিয়াকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। একটু পর ফারিয়া ঘুমিয়ে পড়ল। আমি ছাদে দাঁড়িয়ে আছি। হাই। হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। একটা কথা বলি? বলতে পারেন। আমাকে আপনার কেমন লাগে? আপনি দেখতে সুন্দর, অনেক ছেলের ক্রাশ। মনে হয় প্রতিদিন আপনার পেছনে ছেলে ঘুরে। ওসব বাদ দেন, আগে এটা বলেন আমাকে কেমন লাগে? ভালোই। তাই? কিন্তু কেন? কিছু না। একটা কথা বলে রাখি। কি? মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে ঝেড়ে ফেলে দিন। কেন? আমি বিবাহিত। কি? লক্ষ্য করলাম মাসুরার চোখের কোণে পানি। আপনার আবার কি হলো? আপনার চোখের কোণে পানি যে? মাসুরা কিছু বলো না, চোখের পানি মুছতে মুছতে চলে গেল। বুঝলাম মাসুরা আমাকে ভালোবাসে। আর বুঝি ভালোবাসার মানুষটিকে না পাওয়ার ব্যথা কেমন। কিন্তু আমার এখানে কিছু করার নেই। আগের কথাগুলো মনে পড়ে গেল। নিজের অজান্তে কখন যে চোখ দিয়ে পানি বের হয়ে গেল বুঝতেই পারলাম না। চোখ মুছে নিলাম আর একটু দাঁড়িয়ে থেকে আমিও নিচে চলে এলাম। পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। চলো যাওয়া যাক। চল। 2 জন মিলে একসাথে অফিসে চলে এলাম। কেবিনে বসে আছে, তখন পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছে। ওকে, আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি উঠে ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? ভেতরে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য ডাকছেন? তোমাকে দেখার জন্য। মানে ঠিক বুঝলাম না। কিছু না। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বসো। দাঁড়িয়ে কেন? না ম্যাম, কাজ আছে। কি বলবেন বলেন। বসতে বললাম না? জি, একটু ভয় পেলাম। এই নাও, এই ফাইলটা দেখো। জি। কোথায় যাচ্ছ? জি ম্যাম, কেবিনে। কেবিনে না, এখানে বসে বসে দেখো।
এখানে? এখানে। কেন, এখানে দেখলে সমস্যা কোথায়? সমস্যা নেই। তাহলে দেখো। জি, ফাইলটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ম্যাম আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাম। কি? কি? কোথায় হারিয়ে গেলেন? কোথাও না। ফাইল দেখা কি শেষ? না। তাহলে? কিছু না, আবার ফাইলটা দেখতে লাগলাম। ফাইল দেখা শেষ। ম্যামের দিকে তাকিয়ে দেখি একদৃষ্টিতে তাকিয়ে আছে। ম্যাম। ম্যাম। কোনো রেসপন্স নেই, তাই এবার জোরেই বললাম, ম্যাম। কে? কে? আপনার আবার কি হলো? কিছু না। ফাইল দেখা কি শেষ? জি। ও, তুমি কি বিকেলে ফ্রি আছো? কেন? এমনি বলো। জি, ফ্রি আছি। ওকে, তোমাকে শপিং করতে নিয়ে যাব। আমি কেন? এত কথা বলো কেন? আমার সাথে যাবে মানে যাবে। ম্যাম, এভাবে ধমক দেন কেন? কি ম্যাম ম্যাম বলছো? তো কি বলবো? নাম ধরে ডাকবে। পারবো না। কেন, সমস্যা কোথায়? জানি না, তবে বলতে পারবো না। আর কোনো কাজ থাকলে বলেন, না হলে গেলাম। রাগ করো কেন? কোথায় রাগ করলাম? আমি যাই, আমার কাজ আছে। ওকে, আর বিকেলে রেডি হয়ে থাকবে। আর কিছু বললাম না, কেবিন থেকে বের হয়ে এলাম। বাইরে এসে লক্ষ্য করলাম সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। সেই দিকে না তাকিয়ে আমি আমার ডেস্কে চলে এলাম। কি ভাই, ম্যামের কেবিনে এতক্ষণ কি? কিছু না। তো এতক্ষণ কি করছিলেন? আর বলিয়েন না, ম্যাম আমাকে ওখানে একটা ফাইল দেখতে বসিয়ে দিয়েছিলেন, তাই দেরি। ও, আমি তো ভাবলাম আপনি আবার ম্যামকে প্রেমে। কি যে বলেন, ম্যাম কোথায় আর আমি কোথায়? ম্যামের সাথে আমার কখনো যায় না। তা যাই হোক, এখন কাজে মন দিন। কাজ করতে লাগলাম। লাঞ্চের সময় ম্যামের ডাক পড়লো। মনে মনে বললাম, এখন আবার কেন ডাকলেন কি জানি। ম্যাম, আসতে পারি? জি, বলেন কি জন্য ডাকলেন? লাঞ্চ করছো? না, করব। তো ভালো, চলো দুজনে একসাথে লাঞ্চ করি। না ম্যাম, আপনি লাঞ্চ করেন, আমি ক্যান্টিনে করে নেব। আরে আসো তো। না ম্যাম, সবাই অন্য কিছু ভাববে। কোনো কিছু ভাবছে না। না ম্যাম, থাক। আমি তখন আপনার কেবিন থেকে বের হলাম, তখন সবাই কেমন করে তাকিয়েছিল আর নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছিল। কোনো কাজ থাকলে বলেন, না হলে গেলাম। না। ওকে, গেলাম। ওকে। ম্যামের কেবিন থেকে বের হয়ে রাশেদের কাছে এসে বললাম, চল ক্যান্টিনে। কিন্তু ম্যাম তোকে কেন ডাকলো? জানি না, কিন্তু ম্যামের ব্যবহার কেমন কেমন যেন লাগছে। কেমন? এগুলো বাদ দে, চল, অনেক খিদে পেয়েছে। চল। ক্যান্টিনে চলে এলাম। খাওয়া দাওয়া শেষ করে ডেস্কে চলে এলাম। ওইদিকে হারিয়া শুয়েছে, চোখের পানি জড়াচ্ছে। কি রে, কাঁদিস কেন? আব্বু, রাকিব আমাকে ক্ষমা করবে তো? ওকে কোথায় পাবো? জানি না রে মা, তবে চারিদিকে লোক লাগিয়ে খুঁজবো। আঙ্কেল ফারিয়ার সামনে হাতে খাবার নিয়ে বলল, নে এখন খেয়ে নে। খেতে ইচ্ছে করছে না। না খেলে সুস্থ হবি কেমন করে? আর রাকিবকে কেমন করে খুঁজবি? পারে আর কিছু বলো না, চুপ করে খেয়ে নিল। অফিস প্রায় শেষ, তখনই ম্যামের আগমন। চলে যাওয়া যাক। জি, কোথায়? ম্যামকে দেখলাম অবাক হয়ে আমার দিকে তাকালো। এভাবে অবাক হলেন কেন? তুমি তো আজব মানুষ, সকালে বলতে বলতে এখনই ভুলে গেলে। ও কিরে, চল যাওয়া যাক। আর ম্যাম আপনি এখানে? কেন আসতে পারি না? পারেন, আপনার অফিস, আপনারা যেখানে খুশি সেখানে আসতে পারেন। রাশি সাহেব, আপনি চলে যান, রাকি পরে যাবে। কেন, কোথাও যাবে? তোমারও তো জানা লাগবে না, তুমি যাও। ওকে, থাক তাহলে, আমি গেলাম। রাশেদ চলে গেল। চলো যাও যাক। জি, ম্যামের সাথে নিচে এলাম। নিচে এসে ম্যাম ড্রাইভার সিটে বসলো। দাঁড়িয়ে কেন, ভেতরে এসে এখানে বসো। জি, সামনে এসে বসলাম। ম্যাম গাড়ি চালাতে লাগলো। আমি চুপ করে বসে আছি। আমাকে চুপ থাকতে দেখে ম্যাম বলল, চুপ কেন? তো কথা বলো। কি বলবো বুঝতে পারছি না। ও, তুমি এমন ভাবে চুপ করে থাকো কেন? এমনি ভালো লাগে না। ও, এভাবে টুকটাক কথা বলতে বলতে শপিং মলে চলে এলাম। গাড়ি থেকে নেমে ভেতরে যাব, তখন একটা মেয়ে বলল, কি রে মার্শা, এটা কে, তোর বয়ফ্রেন্ড নাকি? আমি মেয়েটার দিকে তাকালাম। আরে না। তো কে এটা? আমার অফিসের একজন কর্মচারী। ও, কিন্তু এরে আনার কি দরকার আছে? না তলে তলে। এই যে মিস, তেমন কিছু না, আমাকে ম্যাম নিয়ে আসার জন্য জোর করলেন, তাই আসলাম। ও, কেমন আছিস?
ভালো, তুই? ভালো। কি করতে আসা হয়েছিল? শপিং। তুই কি করতে আসলি? আমিও শপিং করতে আসলাম। আচ্ছা যাই রে, পরে কথা হবে। হুম। মেয়েটা চলে গেল আর ম্যামও শপিং করতে লাগলেন। শপিং শেষ করতে করতে রাত। চলো ডিনার শেষ করিনি। চলেন, একটা রেস্টুরেন্টে এলাম। কি খাবে? আপনার যা ইচ্ছা তাই অর্ডার দেন। ওকে। ম্যাম চিকেন বিরিয়ানি অর্ডার দিলেন। তোমার গার্লফ্রেন্ড আছে? কি হলো চুপ যে? না। তাও ভালো, রাস্তা ক্লিয়ার। বুঝলাম না। বোঝা লাগবে না, খাবার চলে এলো। খাওয়া শুরু করো। জি, খেতে লাগলাম। মাথা ওপরে তুলে দেখলাম ম্যাম আমার দিকে তাকিয়ে আছে। চোখ পড়তেই চোখ মাথা নিচু করে নিল। কিছু বুঝলাম না। খাবার খেতে শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে ম্যামকে বললাম, ম্যাম একটা কথা বলা ছিল। কি? যদি আমাকে নিয়ে কিছু ভাবেন তাহলে এগুলো বাদ দেন। কেন? পরে বলবো, তবে এইটুকু জেনে রাখেন আমাকে নিয়ে কিছু ভেবে থাকলে ভুলে যান। ম্যামের দিকে তাকিয়ে দেখে চোখের কোণে পানি। হয়তো এভাবে বলাতে কষ্ট পেয়েছে, কিন্তু আমি কি করব? কিন্তু কেন? আমি বিবাহিত। কি? অনেকক্ষণ আমার দিকে তাকালো। ম্যাম আস্তে, কি করছেন? ম্যাম কেঁদে দিয়েছেন। ম্যাম প্লিজ কাঁদবেন না, সবাই কেমন করে দেখছে। তুমি তো সেই দিন বলতেও পারতে। ম্যাম প্লিজ কাঁদবেন না, সবাই কেমন করে দেখছে। তুমি সেদিন বললে না কেন? তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, আর এখন অনেক ভালোবাসি। আমি অত কিছু বুঝি না, আমি তোমাকে চাই। ম্যাম পাগলামি করিয়েন না। আমি এত কিছু জানি না। শান্ত হন, এখন বাসায় চলেন। এ বিষয়ে পরে কথা বলবো, মানে আগামীকাল। বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। ম্যাম আপনি যান, আমি রিক্সা করে চলে যাব। আমি তোমাকে রেখে আসছি। না ম্যাম থাক, আমি যেতে পারবো। যাও। ম্যাম চলে গেলেন। তখনই ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখি রাশেদ। রিসিভ করে, বল। কোথায় তুই? এই তো এখন গাড়িতে উঠবো। ওকে, তাড়াতাড়ি আয়। আসতেছি। 20 দিন পর ঘুম ভাঙলো। নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চারদিকে তাকালাম, দেখি ডাক্তার আর পাশে একজন বয়স্ক মহিলা এবং লোক বসে আছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে। আমি এখানে কেন, আর আমি কে? ডাক্তার লোকটার কানের কাছে গিয়ে বলল, এর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এখন আগের কোনো কিছুই মনে নেই। আপনারা একে কি পরিচয় দেবেন আপনারা জানেন? লোকটি তখন মহিলাটার কানের কাছে গিয়ে কি যেন বলল, তারপর বলল, তুমি আমাদের সন্তান। ও, আমার নাম কি? আমার কি হয়েছে? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তোমার নাম রাজ। তুমি তাহলে আমার আব্বু? বাবা, এটা তোমার আম্মু, আর এটা তোমার ছোট বোন সিমি। ও। ডাক্তার আমার ছেলেকে কখনোই নিয়ে যেতে পারবে না, বিকেলে রিলিজ করে দেব। ওকে ডাক্তার। ডাক্তার চলে গেল। আমিও সবার সাথে টুকটাক কথা বলে বিকেলে চলে আসলাম। 2 দিন পর। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং পিচ্ছি। আমি কিন্তু পিচ্ছি না, তোমাকে বলি নাই পিচ্ছি বলবা না। যাও, তোমার সাথে কথা নাই। ও মা, এই পিচ্ছি তো দেখি রাগও করে। বল কি জন্য এসেছিস? আচ্ছা বাবা সরি, আর পিচ্ছি বলবো না। এই দিকে তাকা। সত্যি তো? এই তো কান ধরলাম। তুমি আমার কান ধরছো কেন? সরি, আমি ভাবলাম এইটা আমার গান। আম্মু খেতে ডাকলো। ও। তাড়াতাড়ি এসো। যা, আমি আসছি। সিমি আমার রুম থেকে চলে গেল। আমিও নিচে এলাম। আম্মু খেতে দাও। বস। আব্বু কোথায়? অফিসের কি কাজ আছে তাই চলে গেছে। ও, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, বসে আসি। সিমি আসলো। ভাইয়া তুমি তো অনেক দিন বাসা থেকে বের হওনি, তাই চলো বাহির থেকে ঘুরে আসি। চলো। আমিও রাজি হয়ে গেলাম। বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে গেছি, তাই। তুমি রেডি হয়ে নিচে এসো, আমিও গিয়ে রেডি হই। সিমি নিচে গেল, আমি রেডি হয়ে নিচে আসলাম। কোথায় যাবি? একটু বাইরে ঘুরতে। ও দাঁড়া, আমি আসছি। আম্মু রুমে গেল, তারপর আবার ফিরে এসে বলল, এই নে টাকাগুলো, তোর প্রয়োজনীয় কি কি লাগবে কিনে নিবি। ভাইয়া চলো যাওয়া যাক। চল। বাইরে চলে এলাম। আব্বুর বাইক নিয়ে চলো। না থাক, রিক্সা নিয়ে চল। ওকে, তোমার যা ইচ্ছা। একটা রিক্সা রাখলাম। রিক্সায় উঠে বাজারে আসলাম। দোকানদার টাঙানো ব্যানারগুলোর দিকে তাকিয়ে দেখি রাজশাহী, ঢাকা লেখা আছে।
তাহলে আমি রাজশাহীতে আছি। মাথাটা ব্যথা হতে লাগলো, হাতে মাথাটা ধরে আহ কি হলো ভাইয়া? মাথা ব্যথা করছে। তাহলে বাসায় চলো, মামা রিক্সা ঘোরান। না থাক, তোমার তো মাথা ব্যথা করছে। ঠিক হয়ে যাবে। বাসায় চলো তো। আচ্ছা চলো তাহলে। বাসায় চলে এলাম। আমাদের দেখে আম্মু বলল, কি রে এইমাত্র গেলি আর চলে আসলি যে? ভাইয়ার মাথা ব্যথা করছে, তাই চলে আসলাম। তাড়াতাড়ি রুমে নিয়ে যা। হুম। রুমে চলে এলাম, এসে শুয়ে পড়লাম। এভাবে আরও 10 দিন পার হয়ে গেল। মাঝে মধ্যে মাথা ব্যথা করে, কিছু একটা মনে আসে কিন্তু বুঝতে পারছি না সেটা কি। তখনই বেশি মাথা ব্যথা শুরু হয়। একদিন রাতে ডিনারের সময়। রাজ, আব্বু বলল, আমাকে একটু দেশের বাইরে যেতে হবে, তাই বলছিলাম যদি কয়েকটা দিন অফিসে যাও। এভাবে বলো কেন? আমি যাব, কিন্তু আমি তো এগুলো কিছু বুঝি না। তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, ম্যানেজারকে বলে দেব, ম্যানেজার সব কিছু বলে দেবে। আর তোমার তেমন কাজ নেই, শুধু দেখবা কে কে কাজ করছে আর কে কাজ করছে না সেটা। আর কোনো সাইন লাগলে দেখে শুনে সাইন দেবা। তাহলে সমস্যা নেই, কিন্তু কখন যাবা? আগামীকাল বিকেলে। ও, খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমিয়ে পড়লাম। 2 দিন পর আজ আমার প্রথম অফিস। আব্বু গতকাল বিকেলে অফিসের কাজে দেশের বাইরে চলে গেছে। রেডি হয়ে নিচে এলাম। আম্মু গেলাম। যা। আম্মুর কাছে বিদায় নিয়ে বাইরে আসলাম। এসে গাড়িতে বসে ড্রাইভিং করে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর একটা 3তলা বিল্ডিংয়ের সামনে ড্রাইভার গাড়ি থামালো। বুঝলাম এটাই অফিস। স্যার চলে এসেছি। আর স্যার বলার দরকার নেই, যেহেতু আমি আপনার ছোট, মানে আপনার ছেলের বয়সী, তাই নাম ধরেই ডাকবেন। আমার কথা শুনে ড্রাইভার ভ্রু কুঁচকে তাকালো। এভাবে কি দেখেন? কিছু না, কিন্তু আপনার নাম ধরে ডাকবো কিভাবে? আবার আপনি? বললাম তো আমি আপনার ছেলের বয়সী, যা ইচ্ছা বলে ডাকবেন, কিন্তু স্যার বা আপনি বলবেন না। আচ্ছা বাবা। এটা ঠিক আছে, কিন্তু আপনার চোখে পানি কেন? তোমার কথা শুনে বাবা, এত বড় লোক হয়েও তোমার মধ্যে কোনো অহংকার নেই। তুমি কত ভালো। আঙ্কেল কাঁদবেন না, কারো চোখের পানি আমি সহ্য করতে পারি না। বাবা। আঙ্কেল চোখ মুছে নিলেন। আমি গাড়ি থেকে নামলাম। নেমে দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। লোকটি কাছে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনাদের অফিসের ম্যানেজার। ও ওকে, চলেন যাও যাক। আঙ্কেল আপনি কি করেন? আশেপাশে থাকেন না, অফিসের ভিতরে যান। ঠিক নেই বাবা, মাঝে মাঝে অফিসে ভেতরে যাই আর মাঝে মধ্যে বাইরে আসি। ও ম্যানেজার সাহেব, চলেন যাও যাক। অফিসে চলে এলাম। অফিস শেষে বিকেলে বাসায় আসলাম। বাসার ভিতরে আসতে আম্মু বলল, প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো আম্মু। সিমি কিন্তু তোর উপর রাগ করেছে, গিয়ে রাগ ভাঙা। কেন, ওর আবার কি হয়েছে? ওরে না বলে চলে গেছিস তাই। ও তাই, ঠিক আছে, আমি গিয়ে আবার পিচি বোনের রাগ ভাঙাচ্ছি। তুই ভালো জিনিস। ওখান থেকে রুমে চলে এলাম। এসে পোশাক চেঞ্জ করে সিমির রুমে এলাম। আমার বোনটা কি আমার উপর রাগ করেছে? আর না বলে যাব না কোথাও, প্রমিস। আমি কারো বোন না, আর আমি কারো উপর রাগও করিনি। সত্যি? চকলেটগুলো নিয়ে এসেছিলাম আমার বোনকে দেওয়ার জন্য, কিন্তু আর দেওয়া হলো না, কারণ আমার তো বোনই নেই, বরং আমি খাই। কে বলেছে নাই? কোথায়? দাও দাও। তোকে কেন দেব? তুই আমার কে? আমি তোমার বোন। তুই তো বললি তুই আমার কেউ না। যাও, দেওয়া লাগবে না। ওকে ওকে, দিচ্ছি। আমার বোনকে দেব না তো আর কাকে দেব? এ নে। আমার শোনো না ভাইয়া। ভাইয়া একটা কথা বলি। বলার জন্য কি তোরে পারমিশন নেওয়া লাগবে নাকি? বলে ফেল। না আসলে। বলে ফেল। আগামীকাল আমাদের স্কুলে একটা অনুষ্ঠান আছে, যদি যেতা। অফিস আছে আর আব্বু তো নেই জানিস, তাই যেতে পারবো না। আচ্ছা। মন খারাপ করিস না, অফিস না থাকলে যেতাম। এভাবে আরো 5টা দিন চলে গেল। অফিসের কাজ এখন অনেকটা শিখে গেছি। আব্বু এখনো বিদেশ থেকে আসে নাই, তবে 2 দিন পর আসবে বলেছে। আমি আমার কেবিনে বসে আছি, তখন ম্যানেজার এসে বলল, আসতে পারি স্যার? ইয়েস কামিং। স্যার আগামীকাল একটা মিটিং আছে, বড় স্যার বলেছে এই মিটিংটা আপনাকে করতে হবে। কিন্তু আমি কি করব? এর আগে তো কখনো করি নাই। স্যার আমি তো আছি, আমি সাহায্য করব। ওকে, কয়টার সময় মিটিং আছে? 11টার সময়। ওকে। ম্যানেজার চলে গেল।
রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে আব্বুর সাথে ফোনে কথা বললাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে নিজের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে, পারবো কি পারবো না এটা ভেবে। এগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম, বসে আছি আর ফাইলগুলো দেখছি। এভাবে দেখতে দেখতে মিটিংয়ের সময় হয়ে গেল। আসতে পারি? হুম। সময় হয়ে গেছে, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। চলেন যাও যাক। হুম। ম্যানেজারের সাথে মিটিং রুমে আসলাম। আসসালামু আলাইকুম। সকলে সালামের উত্তর দিল। সবার থেকে এক নজর তাকিয়ে নিলাম। 5 জন ছেলে আমার থেকে বড় হবে আর 3 জন বয়স্ক লোক, আর তাদের সাথে 3টা মেয়ে আছে। লক্ষ্য করলাম একজন বয়স্ক লোক আর একটা মেয়ে, তাদের চোখের কোণে পানি, আর কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কেমন শুকিয়ে আছে আর মনে হয় নিজের শরীরের যত্ন নেয় না। তা যাই হোক, আমি আমার কাজ করি। আপনাদের সাথে এনার পরিচয় করিয়ে দিই। উনি হলেন আমাদের কোম্পানির ভবিষ্যতের এমডি, নাম রাজ চৌধুরী। তখন এক লোক বলল, একটা কথা বলি। জি বলেন। আমি তো জানি আজমল চৌধুরী কোনো ছেলে সন্তান নেই, একটা মেয়ে আছে। ম্যানেজার ওনাকে পুরো কথা শেষ করতে না দিয়ে বললেন, রাজ দেশের বাইরে থাকতো, তাই হয়তো চিনেন না। হতে পারে। সবার সাথে পরিচয় হয়ে মিটিং শুরু করলাম। আমি আসার পর থেকে লক্ষ্য করলাম ও লোক এবং মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। মিটিং শেষ করে আমি আমার ডেস্কে চলে আসলাম। মিটিংয়ে ছিলাম তখন কেমন যে লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল মাথায় বোঝা ছিল, তা নামিয়ে এলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই ম্যানেজারকে বলে বাসা চলে এলাম। আজ এত তাড়াতাড়ি যে? অনেক ক্লান্ত লাগছে তাই চলে আসলাম। ভালো করেছিস, খেয়ে নে তারপর রুমে যা। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম এক ঘুমে বিকেল। ঘুম থেকে উঠবো, তখন উঠতে পারলাম না। মনে হচ্ছে কেউ শক্ত করে ধরে আছে। হয়তো আতারাম খাতা ছাড়া। আল্লাহ, মনে হয় বোধের হাতে পানটা গেল। ঢুকিলাম। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ভয়ে ভয়ে পেছন থেকে ঘুরলাম, দেখে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়লাম। আরে আপনি কে? আমার রুমে কি করছেন? আর আমার পাশে আমাকে জড়িয়ে ধরেছিলেন কেন? আমি তোমার বউ ফারিয়া। আমি বিয়ে করলাম কবে? আমি আপনাকে চিনি না, এর আগে দেখেছি বলে মনে হয় না। যান রুম থেকে বের হন। ফারিয়া কেঁদে দিল। আজব তো, কান্না করেন কেন? এমন করো কেন? প্লিজ ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আজব তো, কি বলছেন? আর কিসের ক্ষমা চাইছেন? কিছু বুঝতে পারছি না। প্লিজ ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এভাবে কান্না করছেন কেন? আর আমি তো আপনাকে চিনি না। ফারিয়া এবার আমার হাত হলো। প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। হাত ছাড়ে নিলাম। আরে এগুলো কি বলছেন? আম্মু, আম্মু। আম্মু আমার ডাক শুনে আমার রুমে এলো। কি হয়েছে? এই মেয়েটাকে আর আমার রুমে এলো কিভাবে? এটা তোর বউ। তুমিও না আম্মু? আমি বিয়ে করলাম কখন? আমি জানলাম না। সত্যি এটা তোর বউ? মজা করো না তো। আর এই যে আপনি রুম থেকে বের হয়ে যান। মারে, রাকিবের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আমাদের চিনতে পারবে না। ফারিয়া আঙ্কেলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শান্ত হ মা, আমাদের কিছু করার নেই। সবাই বাইরে চলে গেল। আমি বিছানায় বসে পড়লাম। আমি কে? আমার পরিচয় কি? এদের দেখে কিছু মনে পড়ছে। কি মনে হতে চাইছে কিন্তু মনে করতে পারছি না কেন। এগুলো ভাবতে ভাবতে মাথা ব্যথা শুরু করে দিল। আহা, চিৎকার দিয়ে মাথা ধরলাম। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে চলে এলো। কি হয়েছে বাবা, এভাবে চিৎকার দিলি কেন? মাথা ব্যথা করছে অনেক। ডাক্তার ফোন দিয়ে ডাকি? রাতে রুমে আসে, তখন আম্মু এলো। আম্মু কিছু বলবে? বলো। বল, আমার কথাটা রাখবি? কি এমন কথা? আরে বলো তো। বল রাখবি? আচ্ছা রাখবো, বলো। তুই ফারিয়াকে বিয়ে কর। ফারিয়া? এটা আবার কে? যে মেয়েটা আমাদের বাসায় আছে। হ্যাঁ, ওরে বিয়ে করতে পারবো না। কি আবল তাবল বলছে। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। আচ্ছা করব। এই তো আমার লক্ষ্মী ছেলে, তোর বাবা আসুক তারপর হয়েছে। আম্মু চলে গেল। আমি চুপ করে বসে আছি। 3 দিন পর আজ বিয়েটা হয়ে গেল, ধুমধাম করে হলো। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভাইয়া এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে যাও। বুকে ফু দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তারপর ঠাস। আপনারাও কি বলেন তো, সব সময় উল্টাপাল্টা কিছু ভাবেন। কেউ কাউকে মারে নাই। দরজা বন্ধ করলাম। ভেতরে যেতেই মেয়েটা মানে ফারিয়া আমার পা ধরে সালাম করতে এলো। তখন ধরলাম। আরে আরে করছেন কি? মানুষের সামনে কখনো মাথা নিচু করতে নেই, একমাত্র আল্লাহ ছাড়া।
চলেন এশার নামাজ পড়ে তারপর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আমাদের আগামী দিনগুলোর জন্য প্রার্থনা করি। তারপর উজু করে এসে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলাম। তারপর উঠে বিছানায় গিয়ে বসলাম। আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু আপনি অমন করছিলেন কেন? তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই এমন করেছি। ও, আর কথা না বলে ঘুমিয়ে পড়েন। আমার কথা শুনে পারিয়া ভুরু কোসকে তাকালাম। এইভাবে দেখেন কেন? ঘুমিয়ে যাব মানে? তো আর কি করব? জানো না কি করতে হয়? না। দাঁড়াও, আমি দেখাচ্ছি কি করতে হয়। পাঠক পাঠিকা লাইট বন্ধ, আপনারা আসতে পারেন। এখন একটা ইতিহাস রচনা হবে, বড় রকমের যুদ্ধ, রক্তপাতও হবে। আপনাদের এই যুদ্ধ দেখে কোনো লাভ নেই। লাভ করতে চাইলে বিয়ে করে নিতে হবে। 1.5 বছর পর একদিন সকালে ঘুম থেকে উঠে চমকে উঠলাম। দেখি আমার পাশে একটা ছোট বাচ্চা। আমার রুমে বাচ্চা এলো কেমন করে? রাশেদ, এই রাশেদ, আমার রুমে বাচ্চা এলো কেমন করে? আমার ডাক শুনে কেউ এলো। আমি তাকে দেখে তো অবাক। দেখি ফারিয়া। ম্যাম, আপনি এখানে? আর বাচ্চা কার? কেন আমাদের? আমাদের মানে? তোমার আর আমার। কিছু বুঝতে পারছি না। আর আপনি এখানে কেন? রাশেদ কোথায়? রাশেদের বাসায় আছে, আর আমার স্বামীর বাসায় আছে। কি আপনার স্বামী? মিনহাজের কি হয়েছে? কেন ওর সাথে যান। আর আমি কোথায় আছি? ওর, হ্যাঁ মনে পড়েছে, আমি যখন রাস্তা পার হচ্ছিলাম তখন একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। তারপর আর কিছু মনে নেই। আর আপনি এখানে কেন? বের হন বাজা থেকে। আর মিনহাজের বাচ্চাকে আমার বাচ্চা বলছেন? নষ্ট মেয়ে কোথাকার। সত্যি কি এটা আমাদের বাচ্চা? তুমি বিশ্বাস করো? বিশ্বাস? তাও আপনাকে? যে মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে নিজের স্বামীকে থাপ্পড় মারতে পারে তাকে বিশ্বাস করব? মনে তো হচ্ছে এটা মিনহাজ আর আপনার অবৈধ সন্তান। হয়তো মিনহাজ তাড়িয়ে দিয়েছে, তাই আমার কাছে এসেছেন। ফারি এবার আমার পাথরে বলল, বিশ্বাস করো, এটা আমাদের সন্তান। এতিমের পা ধরছেন কেন? কেউ জেনে নিলে আপনার মান সম্মান কোথায় যাবে ভেবেছেন? ছাড়ুন। না, ছাড়বো না। পা ছাড়েন বলছি। না। উঠিয়ে দিলাম টাস টাস করে। এই শুনতে পাস না তোরে কি বলছি? যত ইচ্ছে মারো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। কেন? তোর মিনহাজে কি হয়েছে? ওর কাছে যা। আর তোকে তো 6 মাস পর ডিভোর্স দেওয়ার কথা। দেখি তো আজ কত মাস হয়েছে। মোবাইলটা হাতে নিলাম। মোবাইল হাতে নিয়ে তো অবাক। দেখি 2021 সাল। পাড়িয়া দিকে তাকালাম, ও কাছে। 2021 হলো কেমন করে? তাহলে আমি এতদিন কোথায় ছিলাম? আর আমার বা কি হয়েছিল? না, এ মনে হয় সাল চেঞ্জ করে দিয়েছে। ফোনের মেসেজগুলো দেখি তো, না, এটা তো 2021 চলছে। তাহলে আমার কি হয়েছিল? এর কাছ থেকে জেনে নিই। এই পল, আমার কি হয়েছিল? ফারিয়া অশ্রুভেজা চোখ নিয়ে আমার দিকে তাকালো। হেই, তোরে বলতে বলছি না? আমার এমন ধমক শুনে ফারিয়া চমকে উঠল। বলছি। ফারিয়া বলতে লাগলো, আমি শুনতে লাগলাম। বলা শেষ করে ফারিয়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে ডিভোর্স দিও না, অন্য কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ফারিয়াকে জড়িয়ে ধরলাম। না, ডিভোর্স দেব না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। কপালে একটা চুমু দিলাম। এর মধ্যে আমাদের ছেলে উঠে কান্না শুরু করে দিয়েছে। ফারিয়াকে ছেড়ে দিয়ে আমার ছেলে তাহসানকে কোলে নিয়ে চুমু দিলাম।